আচ্ছা, বাংলাদেশের কাছে তো বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এখন বাংলাদেশ কি এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কাজে লাগিয়ে পারমাণবিক বানাবে? বিষয়টা বুঝতে পারছেন না? মানে বাংলাদেশের কাছে এখন পারমাণবিক শক্তি রয়েছে। এখন বাংলাদেশ চাইলে কি এই পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে পারমাণবিক ওয়েপন্স বানাতে পারবে? নাকি কখনোই এটা সম্ভব না? হ্যাঁ ভিউয়ার্সগণ, আজকে বিস্তারিত ইন ডিটেলসে জান। ভিউয়ার্সগণ, আমি রুবেল আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন পোলার ট্রেডস ইউটিউব চ্যানেল। আজকে আমি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা হচ্ছে বাংলাদেশ কি পারমাণবিক বানাতে পারবে নাকি পারবে না। ভিউয়ার্সগণ, বাংলাদেশের কাছে পারমাণবিক শক্তি আসার পর থেকেই কিন্তু আমাদের ভারতের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছিল এবং আমাদের ভারতের অনেক নাগরিক, অনেক নেতাগণও কিন্তু বলছিল যে বাংলাদেশ হয়তো পাকিস্তানের সাথে যুক্ত হয়ে এরকম কিছু একটা তৈরি করে ফেলবে, মানে পারমাণবিক ওয়েপন্স টাইপ কিছু একটা। এখন কথা হচ্ছে বাংলাদেশ কি কখনো এটা করতে পারবে নাকি পারবে না? চলুন ইন ডিটেলস বিস্তারিত সেটাই জেনে আসি। লেটস গেট স্টার্টেড। ভারত পারমাণবিক অস্ত্র বানাতে পেরেছে, পাকিস্তানও পেরেছে, উত্তর কোরিয়াও পেরেছে, তাহলে বাংলাদেশ পারবে না কেন? বাংলাদেশ কি প্রযুক্তিতে এতটাই পিছিয়ে, নাকি বিশ্বের বড় শক্তিগুলো বাংলাদেশকে সেই সুযোগই দেবে না? আর রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে? বাংলাদেশ যদি সত্যিই চায় তাহলে কি একদিন পারমাণবিক শক্তিধর দেশে রূপান্তর হতে পারবে? আজকের ভিডিওতে আমরা কোনো আবেগ নয়, কোনো গুজব নয়, শুধু বাস্তবতা নিয়ে কথা বলবো। দেখুন, বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে আলোচনা হলেই একটা প্রশ্ন বারবার উঠে আসে, আমাদের কি পারমাণবিক বোমা বানানো উচিত? কারণ অনেকের মনে হয় ভারতের কাছে আছে, পাকিস্তানের কাছেও আছে, তাহলে বাংলাদেশের কাছে কেন থাকবে না? প্রশ্নটা শুনতে খুব সহজ, কিন্তু উত্তরটা ততটা সহজ নয়। কারণ পারমাণবিক অস্ত্র শুধু বিজ্ঞান বা প্রযুক্তির বিষয় না, এর সঙ্গে জড়িয়ে আছে রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তা। তাই আজ আমরা দেখব বাংলাদেশ আসলে কোথায় দাঁড়িয়ে আছে। চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু করি। বাংলাদেশ কি প্রযুক্তিগতভাবে পারমাণবিক অস্ত্র বানাতে পারবে? উত্তর হলো একদম অসম্ভব নয়। কারণ বাংলাদেশ এখন আর 30-40 বছর আগের বাংলাদেশ নয়। দেশের নিজস্ব প্রকৌশলী আছে, বিজ্ঞানীও আছে, পারমাণবিক খাতে প্রশিক্ষিত জনবলও তৈরি হচ্ছে। রংপুর প্রকল্পে কাজ করতে গিয়ে অনেক বাংলাদেশি প্রকৌশলী আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জন করেছে। তাই কেউ যদি বলে বাংলাদেশের বিজ্ঞানীরা কিছুই পারে না, তাহলে সেটা ঠিক হবে না। কিন্তু এখানে একটা বড় ভুল ধারণা আছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালানো আর পারমাণবিক অস্ত্র বানানো এক জিনিস না। অনেকে এই দুইটা গুলিয়ে ফেলে। বিদ্যুৎ কেন্দ্রের কাজ হলো বিদ্যুৎ তৈরি করা, আর অস্ত্র তৈরির জন্য লাগে সম্পূর্ণ ভিন্ন ব্যবস্থা, ভিন্ন গবেষণা, ভিন্ন উপকরণ এবং ভিন্ন অবকাঠামো। তাই শুধু প্রযুক্তি থাকলেই হবে না, আরও অনেক কিছু দরকার। তবে এই প্রশ্নটা সবচেয়ে বেশি করা হয়, ভারত যদি পারে বাংলাদেশ কেন পারবে না? আসলে ভারত যখন তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করে তখন তারা কয়েক দশক ধরে গবেষণা করেছে, হাজার হাজার বিজ্ঞানী কাজ করেছে, বিপুল অর্থ খরচ হয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত অনেক আগে থেকেই নিজস্ব পারমাণবিক গবেষণার ভিত্তি তৈরি করেছিল। এরপর ধীরে ধীরে তারা সেই সক্ষমতা বাড়িয়েছে। অর্থাৎ এটা রাতারাতি হয়নি। পাকিস্তানের ক্ষেত্রেও একই ঘটনা, তারাও বহু বছর ধরে বিশাল কর্মসূচি চালিয়েছে, অনেক আন্তর্জাতিক চাপও সহ্য করেছে। তাই বাস্তবতা হলো পারমাণবিক অস্ত্র বানানো কোনো 1-2 বছরের প্রকল্প নয়, এটা কয়েক দশকের যাত্রা। এখন আসি সবচেয়ে বিতর্কিত প্রশ্নে, রংপুর কি ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে? প্রথমে একটা বিষয় পরিষ্কার করি, রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি করা হয়েছে। এটি কোনো সামরিক প্রকল্প নয়, এটি আন্তর্জাতিক পর্যবেক্ষণের আয়তায় পরিচালিত হয়। ফলে কেউ চাইলে এটাকে গোপনে অন্য কাজে ব্যবহার করতে পারবে না। তবে রংপুরেরও একটি গুরুত্বপূর্ণ দিক আছে, সেটি হলো জ্ঞান ও অভিজ্ঞতা। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক প্রযুক্তি সম্পর্কে আগের তুলনায় অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করেছে। নতুন প্রকৌশলী তৈরি হচ্ছে, নতুন দক্ষতাও তৈরি হচ্ছে, গবেষণার সুযোগও বাড়ছে। কিন্তু এর মানে এই নয় যে রংপুর থেকে সরাসরি বোমা তৈরি করা যাবে। এই যে একটা গুরুত্বপূর্ণ কথা, আবারও বলছি, আমাদের ভারতের যারা মনে করেন যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কাজে লেগে বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরি করবে বা করতে পারবে, আসলে এটা একেবারে এটা ভুল কথা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা তৈরি করা হয়েছে বিদ্যুৎ উৎপাদন করার জন্য, ঠিক আছে? আর এটা পরিচালিত পুরোপুরি বাংলাদেশের উপরে না, ঠিক আছে? আন্তর্জাতিক অনেক মানে লোকটুক আছে এখানে যারা পরিচালনা করবেন, ঠিক আছে? এটার উপর অনেকের নজর রয়েছে, বা পুরোপুরি বাংলাদেশের হাতে কিন্তু এটা থাকবে না কখনো, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু বলাই যাচ্ছে এখানে অন্য কিছু করার কোনো সিস্টেম নেই, ঠিক আছে? তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে বাংলাদেশের যারা রয়েছে, ঠিক আছে,
তারা এখান থেকে কিছুটা জ্ঞান অর্জন করতে পারবে পারমাণবিক বিষয়। তো এখন কথা হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্রটা থেকে বাংলাদেশ কি সেরকম সামরিক দিক থেকে কোনো লাভবান কিছু করতে পারবে না? দেখুন, এটা তো সামরিক কোনো স্থাপনা না, এটা তো একটা প্রকল্প, ঠিক আছে? বিদ্যুৎ কেন্দ্র এটা। এখান থেকে শুধুমাত্র জ্ঞান অর্জন করতে পারে, পারমাণবিক যে জ্ঞানটা রয়েছে সেটা অর্জন করতে পারবে, এছাড়া এখান থেকে আর কিছু করা সম্ভব না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। ধারণা বাস্তবতার সঙ্গে মেলে না, কিন্তু আসল বাধা কি প্রযুক্তি? এখানে এসে গল্পটা আরও মজার হয়ে যায়, কারণ অনেক বিশ্লেষক মনে করেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা প্রযুক্তি নয়, সবচেয়ে বড় সমস্যা অন্য জায়গায়। আর সেই দেয়ালের নাম হলো আন্তর্জাতিক রাজনীতি। আজকের পৃথিবীতে কোনো দেশ গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে সেটা খুব বেশি দিন লুকিয়ে রাখা কঠিন, কারণ স্যাটেলাইট আছে, গোয়েন্দা সংস্থা আছে, আন্তর্জাতিক পর্যবেক্ষণও আছে। ফলে বড় কোনো কর্মসূচি শুরু হলে বিশ্ব শক্তিগুলো খুব দ্রুত সেটা বুঝে যাবে, আর তখনই শুরু হয় চাপ, রাজনৈতিক চাপ, অর্থনৈতিক চাপ এবং কূটনৈতিক চাপ। যেমন উত্তর কোরিয়ার নাম আমরা সবাই জানি, আজ তারা পারমাণবিক শক্তিধর দেশ, কিন্তু সেই অবস্থানে পৌঁছতে তাদের কি কি মূল্য দিতে হয়েছে? বছরের পর বছর নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক সংকট, বৈশ্বিক বিচ্ছিন্নতা। তারা পারমাণবিক অস্ত্র পেয়েছে ঠিকই, কিন্তু সেই পথ মোটেও সহজ ছিল না। তাই প্রশ্ন হলো, বাংলাদেশ কি সেই ধরনের মূল্য দিতে প্রস্তুত? আমার মতে বাস্তব উত্তর সম্ভবত না। এখন আসে সবচেয়ে বাস্তব জায়গায়, টাকার হিসাবে। অনেক মানুষ মনে করেন একটা বোমা বানালেই তো হলো। বাস্তবে ব্যাপারটা এমন না। একটি পারমাণবিক কর্মসূচি মানে শুধু গবেষণা নয়, বিশাল নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ অবকাঠামো, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষিত জনবল এবং অবিরাম বিনিয়োগ। অর্থাৎ খরচ শুধু শুরুতেই নয়, বছরের পর বছর চলতে থাকে। বাংলাদেশ বর্তমানে অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, জ্বালানি এবং সামরিক আধুনিকীকরণে বিনিয়োগ করছে। তাই প্রশ্ন উঠতেই পারে, একই অর্থ দিয়ে আরও আধুনিক বিমান, ড্রোন, মিসাইল এবং এয়ার ডিফেন্স কেনা কি বেশি কার্যকর হবে না? বোমা বানালেই কি সব কাজ শেষ? এখানে আরেকটি বড় ভুল ধারণা আছে। অনেকে ভাবেন বোমা বানালেই তো সব শেষ। আসলে তখনই নতুন সমস্যা শুরু হয়, কারণ সেই অস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছাবে কিভাবে? এর জন্য লাগে নির্ভরযোগ্য ডেলিভারি সিস্টেম, যেমন দূরপাল্লার মিসাইল, বিশেষ বিমান অথবা উন্নত সাবমেরিন। বিশ্বের বড় বড় পারমাণবিক শক্তিগুলোর কাছে এই পুরো ব্যবস্থাই রয়েছে, শুধু বোমা নয়, পুরো নেটওয়ার্ক রয়েছে। তাই পারমাণবিক অস্ত্র আসলে একটি সম্পূর্ণ ব্যবস্থা, শুধু একটি বস্তু নয়। তাহলে বাংলাদেশের জন্য সবচেয়ে বাস্তব পথ কি? পারমাণবিক অস্ত্র নাকি অন্য কিছু? বর্তমান বিশ্বের অনেক শক্তিশালী দেশ পারমাণবিক অস্ত্র ছাড়াও অত্যন্ত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। উন্নত রাডার, আধুনিক এয়ার ডিফেন্স, সশস্ত্র ড্রোন, নির্ভুল মিসাইল, সাইবার সক্ষমতা এবং দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী। তাই অনেক বিশ্লেষক মনে করেন বাংলাদেশের জন্য সামরিক শক্তি আধুনিক করাই সবচেয়ে বাস্তব পথ। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি যদি বাংলাদেশের নীতি নির্ধারক হতেন তাহলে কোন পথ বেছে নিতেন? পারমাণবিক অস্ত্রের পথ নাকি আধুনিক ড্রোন, মিসাইল এবং এয়ার ডিফেন্সের পথ? আপনার মতামত কমেন্টে লিখুন। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলে। আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। দেখুন, যেটা অনেকেই মনে করেন আমাদের ভারতে, ঠিক আছে, অনেক উগ্রবাদী নেতারাও কিন্তু এটা বলে থাকেন। তো সেক্ষেত্রে আমি আবারও বলতে চাচ্ছি, ওনাদের উদ্দেশ্য করেই বলতে চাচ্ছি যে এটা পুরোপুরি একটা মিসআন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? বাংলাদেশ এটা বিদ্যুতের জন্য তৈরি করেছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য। এটা থেকে অন্য কিছু তৈরি করা আদৌ সম্ভব না, এবং এটা কখনো চাইলেও করা সম্ভব না, কারণ এখানে আন্তর্জাতিক নজর রয়েছে এবং পুরোটা কন্ট্রোল বাংলাদেশের হাতেও না। তো আশা করি বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছে। এখান থেকে শুধুমাত্র জ্ঞান অর্জন করা ছাড়া, ঠিক আছে, সেই জ্ঞান যে পারমাণবিক তৈরিতে কাজে লাগবে এরকম জ্ঞানও কিন্তু এখানে থাকে না, ঠিক আছে? শুধু পারমাণবিক বিষয়ে কিছুটা জ্ঞান, এছাড়া এক্সট্রা কিছু এখানে মানে সামরিক দিকে কাজে লাগানোর মতো কোনো জ্ঞান এখানে আমার মতে নেই এবং থাকবে না। আর এটা থেকে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন করতেই পারবে, এছাড়া কিছুই করা সম্ভব না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো একদম ভিডিওর শেষের দিকে আপনারা হয়তো দেখলেন বাংলাদেশে বর্তমানে কি করা উচিত। বাংলাদেশে কি বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরি করা উচিত নাকি অন্য কিছু? আমার মতে পারমাণবিক অস্ত্রের কোনো দরকার নেই, ঠিক আছে, কোনো দরকার নেই বর্তমানে। এবং বাংলাদেশ এটা করতে চাইলে বাংলাদেশ অনেক নিষেধাজ্ঞার মুখে পড়বে। এবং বাংলাদেশ যেহেতু গার্মেন্টসের দিক থেকে পুরো বিশ্বের মধ্যে এগিয়ে, বাংলাদেশের অনেক মালামাল পুরো বিশ্বে যায়। তো সেক্ষেত্রে যদি বাংলাদেশের উপরে এইসব দিকে নিষেধাজ্ঞা পড়ে, তাহলে বাংলাদেশ অনেকটাই ক্ষতির মুখে পড়ে যাবে, ঠিক আছে? বর্তমানে পারমাণবিক অস্ত্রের কোনো দরকার নেই। বর্তমানে দরকার আধুনিক অস্ত্র-শস্ত্রের। বর্তমানে দরকার আধুনিক ড্রোন, আধুনিক যুদ্ধ বিমান, আধুনিক দূরপাল্লার মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম, এগুলোর দরকার। অ্যাটাক হেলিকপ্টারের দরকার, ঠিক আছে, উন্নত রাডারের দরকার। বর্তমানে পারমাণবিক অস্ত্রের কোনো দরকার নেই, যেগুলো বললাম সেগুলো দরকার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি।
তো আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স এই ছিল বিস্তারিত। তো আজকের সম্পূর্ণ রিয়েকশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।